বোনের ফুলের জাদুর লেহেঙ্গা। অনেকদিন আগের কথা। ফুলপরি নামের এক সুন্দর গ্রাম ছিল। চারিদিকে ফুলের ঘ্রাণ আর রঙিন পাখির কিচিরমিচিরে গ্রামটা সব সময় আনন্দে ভরা থাকতো। এই গ্রামে থাকতো পাঁচ বোন আর তাদের মা কমলিনী বেগম। পাঁচ বোনের নাম শুনলে মনে হতো যেন পাঁচটা ফুল। দীপিকা সবচেয়ে বড় বোন, শান্ত আর দায়িত্বশীল। কেয়ারা ছিল সব সময় হাসি খুশি, রঙিন জামা পরতে খুব ভালোবাসতো। আর আরিয়া একটু দুষ্ট কিন্তু খুব বুদ্ধিমতী। ক্যাটরিনা কম কথা বলে কিন্তু খুব বুদ্ধি খাটায়। আর সারা সবার ছোট, বুদ্ধিমতী আর সাহসী। ওদের বাবা অনেক আগে পাঁচটা মেয়ে হওয়ার কারণে ওদের মা কমলিনীকে ছেড়ে চলে গিয়েছিল। পরে সে আবারও বিয়ে করে একটা ছেলের আশায়, কারণ সে ভাবতো ছেলে না হলে তার বংশ এগিয়ে যাবে না। তাই সে বিয়ে করে চলে যায়। ওরা এখন শুধু ওদের মাকে নিয়েই থাকে। কমলিনী ছিলেন গ্রামের সেরা দর্জি। তিনি খুব ভালো সেলাই করতেন। গ্রামের সবার জামা কাপড় তার হাতেই বানানো হতো। সকালের রোদে পাঁচ বোন একসাথে মায়ের চারপাশে বসেছিল। কেয়ারা প্রথম বলে, আম্মু, আমাদের জন্য কিছু খাবার দাও না। কমলিনী সেলাই করতে করতে হেসে বলল, কাজটা শেষ করি মা, তারপরেই তোমাদেরকে গরম ভাত আর ডাল রান্না করে দেব। ঠিক তখনই দরজার সামনে দাঁড়ালো রাইসা নামের একটা মেয়ে। রাইসা গ্রামের নতুন ধনী বাড়ির বউ। খুব দামি শাড়ি আর গয়না পরা, হাতে চকচকে লেহেঙ্গার কাপড়। রাইসা গভীর গলায় বলল, কমলিনী আপা, আমার হাজবেন্ড কিন্তু অনেক ধনী। আমরা সাধারণত শহরের বড় বড় ডিজাইনারের কাছে ড্রেস বানাই, কিন্তু মনে হলো এবার আপনার থেকেই বানাই। তবে সাবধান, যদি কাপড়টা ভালো করে বানাতে না পারেন আপনার জরিমানা হবে। আর কাপড়টা অনেক দামি, তাই সাবধানে বানাবেন। বানাতে পারলে আপনাকে 500 টাকা দেব, বুঝলেন তো? এই কাপড়ের দাম কিন্তু অনেক অনেক বেশি। কমলিনী হেসে শান্ত উত্তর দিলেন, আমি সব সময় ভালো সেলাই করি। তুমি তো আমার কাছ থেকে এতদিন জামা বানিয়েছো, কখনো কি অভিযোগ ছিল? এখন তো ধনী বাড়ির বউ হয়ে গেছো, ঠিক আছে, আমি সুন্দর করেই বানাবো। ঠিক তখনই বড় বোন দীপিকা বলে উঠল, আপা, বড় বড় ডিজাইনারের কাছে বানাতে গেলে তো এই জামাটা অন্তত 5,000 টাকা লাগতো। এই জন্যই তুমি আম্মুর কাছে বানাচ্ছ যেন কম টাকায় বানাতে পারো। আম্মু, তুমি এত কম টাকা নিও না তো। 500 টাকা দিয়ে এত সুন্দর ড্রেস তুমি কেন বানাবে? কিন্তু কমলিনী তখন তার মেয়েকে বোঝালেন, দেখ মা, আমরা যদি বেশি টাকা চাই তাহলে কেউ আমাদের কাছে বানাবে না। আমরা তো গ্রামে কাজ করি, আমরা তো শহরের বড় ডিজাইনার না। রাইসা 500 টাকা দিচ্ছে, এটাই আমাদের জন্য অনেক। রাইসা গম্ভীর মুখে কাপড় রেখে চলে গেল। পাঁচ বোন একে অপরের দিকে তাকিয়ে রইল। সারা চুপ করে মায়ের দিকে তাকিয়েছিল। আর তারপর টানা 10 দিন অক্লান্ত পরিশ্রম করে কমলিনী বেগম অবশেষে রাইসার জন্য লেহেঙ্গাটা বানিয়ে শেষ করলেন। তিনি ভোর থেকে রাত পর্যন্ত সেলাই করে যাচ্ছিলেন, কখনো কখনো খাওয়ারও সময় পাননি। লেহেঙ্গাটা বানিয়ে যখন শেষ করলেন তখন সেটি সত্যি এত সুন্দর লাগছিল যেন সে কোনো বড় শহরের নামের ডিজাইনারের দোকান থেকে আনা। আলিয়া মুগ্ধ হয়ে লেহেঙ্গার দিকে তাকিয়ে বলল, মা, এই লেহেঙ্গাটা তো সত্যি অসাধারণ হয়েছে। শহরের কোন বড় ডিজাইনার যদি বানাতো অন্তত 50,000 টাকা দাম নিত। মা, আমার খুব ইচ্ছা একবার যদি এটা পড়তে পারতাম। কমলিনী সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললেন, না মা, এটা তোর পরার জিনিস নয়, এটা রাইসার লেহেঙ্গা। যদি তোর গায়ে এটা পরা সে দেখে ফেলে, সে তো রাগ করবে। আমি তখন এটা কিভাবে তাকে পরতে দেই বল মা? এমনটা করিস না, আমি তোকে অন্য জামা বানিয়ে দেব। কিন্তু আলিয়া সহজে হাল ছাড়ার মেয়ে নয়। সে তার মাকে জোরাজুরি করতে লাগলো, মা, প্লিজ 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 মা, প্লিজ। রাইসা এখনই তো আসবে না, আমি একবার পরে দেখি মা, তারপর খুলে রেখে দেব, কিছুই হবে না। আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে দাও না মা। আমি কখনোই এত সুন্দর ডিজাইনের লেহেঙ্গা পরিনি, আর এটা তো তুমি বানিয়েছো। ঠিক হলো কিনা ট্রায়াল দিয়ে দেখার জন্য হলেও তো কারো পরা উচিত, তাই না? একবার শুধু পরতে দাও না মা। একবার পরলে কি লেহেঙ্গাটার কোনো ক্ষতি হবে?
একটুও ক্ষতি হবে না। প্লিজ মা, প্লিজ প্লিজ পড়তে দাও, দাও না, দাও। কমলিনী প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু মেয়ের আকুল অনুরোধ আর চকচকে চোখ দেখে মন গলে গেল। তিনি ধীরে ধীরে লেহেঙ্গাটা আলিয়ার হাতে তুলে দিলেন। ঠিক আছে মা, কিন্তু সাবধানে পড়বি, মনে রাখিস কোথাও যেন কোনো দাগ লেগে না যায়, আর রাইসা আসার আগেই খুলে ফেলবি। আলিয়া আনন্দে লাফিয়ে উঠল। সে লেহেঙ্গাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখতে লাগলো। লেহেঙ্গার রঙিন ঝলকানিতে যেন আলিয়াকে দেখতে কোনো পরীর মতো মনে হচ্ছিল। অন্য চার বোনও অবাক হয়ে তাকিয়েছিল। কিয়ারা হেসে বলল, আলিয়া, তুই তো একেবারে শহরের বড় হিরোইন হয়ে গেছিস। সারাও হেসে বলল, দেখে তো মনে হচ্ছে তুই শহরেই থাকতিস, তোকে নিয়ে সিনেমা তৈরি হতো। আলিয়া খুশিতে ঘুরছিল আর হাসছিল, কিন্তু হঠাৎ দরজার জোরে ধাপার শব্দ হলো। কে যেন দ্রুত ঘরের ভিতরে ঢুকলো। সবাই দেখে হতবাক। রাইসা এসেছে। রাইসা দরজায় দাঁড়িয়ে রাগে ফুঁসছিল। তার চোখ থেকে যেন আগুন বেরোচ্ছিল। রাগে ওর ঠোঁট কাঁপছিল। চিৎকার করে বলল, ভিখারিনীর বাচ্চা, তোদের এত বড় সাহস! আমার লেহেঙ্গায় হাত দিয়েছিস? যে লেহেঙ্গা আমি পরবো সেই লেহেঙ্গা তোদের মতো গরিব মেয়েরা পরে নষ্ট করেছে। আমি তোকে আগেই বলেছিলাম আমার লেহেঙ্গা যেন একটু নষ্ট না হয়। রাইসা তখন কমলিনীর দিকে আঙুল তুলে বলল, আপনি তো সবচেয়ে বড় অপরাধী। আমি কি বলিনি আমার কাপড় যেন সাবধানে থাকে? আপনার এই গরিব ছোট লোক ভিখারি মেয়েদেরকে আপনি আমার লেহেঙ্গা পরতে দিয়েছেন। এখন আমি এই লেহেঙ্গা আর নেব না। আমাকে নতুন কাপড়ের লেহেঙ্গা বানিয়ে দিতে হবে, নয়তো আমি আপনাকে গ্রাম ছাড়া করব। আমি আপনাকে 2 দিন সময় দিচ্ছি। 2 দিনের মধ্যে আমার নতুন লেহেঙ্গা চাই চাই চাই। এই কথা বলে রাইসা জোরে দরজা ঠেলে বেরিয়ে গেল। ঘরের মধ্যে তখন সবার মুখ শুকিয়ে গেছে। লিপিকা রাগে কাঁপতে কাঁপতে আলিয়ার দিকে তাকিয়ে বলল, সব তোর জন্য হয়েছে আলিয়া। তুই যদি জোরাজুরি না করতি এ বিপদে মা পড়তো না। এখন কি হবে? কেয়ারাও রাগে ফুঁসছিল। আমরা তোকে বলেছিলাম এটা ভালো হবে না। এখন মাকে 2 দিনের মধ্যে নতুন লেহেঙ্গা বানাতে হবে, তা না হলে রাইসা সত্যি আমাদের গ্রাম ছাড়া করবে। ক্যাটরিনাও তখন ধীরে ধীরে বলতে লাগলো, মা সারা জীবন এত কষ্ট করে সেলাই করেছে, কখনো এত অপমানিত হয়নি। তুই কি করলি ভাবলি একবারও? আলিয়া চোখ নামিয়ে চুপ করে রইল। ও কোনো কথাই বলতে পারছিল না। আলিয়ার চোখে জল এসে গেছে, কিন্তু এখন আর কোনো কথা বলার সাহস নেই। কমলিনী মাটিতে বসে কাপড়ের দিকে তাকিয়ে রইল। তার কপালে চিন্তার ভাঁজ। তিনি আস্তে আস্তে বলতে লাগলেন, 2 দিনের মধ্যে আমি এত দামি নতুন কাপড় কোথায় পাবো? কিভাবে বানাবো আমি নতুন লেহেঙ্গা? এ কি সর্বনাশ হলো! আমি এই সমস্যার কিভাবে সমাধান করব? সকালের প্রথম আলোতেই কমলিনী বেগম লেহেঙ্গাটা গুছিয়ে গ্রামের একমাত্র বড় কাপড়ের দোকানে গেলেন। দোকানে ঢুকেই তিনি কাপড়ওয়ালি মহিলাকে লেহেঙ্গাটা দেখিয়ে বললেন, আপনার কাছে কি এরকম সেম কাপড় আছে? আমি এরকম কাপড় কিনতে চাই, দাম কত লাগবে? দোকানদার মহিলা লেহেঙ্গাটা ভালো করে হাত গুলিয়ে দেখলেন, তারপর অবাক হয়ে বললেন, এই কাপড় কিন্তু সাধারণ না পা, এটা শহর থেকে আসে, আর এর দাম খুব বেশি। এই কাপড় কিনতে হলে অন্তত 20,000 টাকা লাগবে আপনার। এই কথা শুনে কমলিনীর মাথা ঘুরে গেল। তিনি অবাক হয়ে নিজেকে বলতে লাগলেন, 20,000 টাকা? আমি তো জীবনে এত টাকা একসঙ্গে চোখেই দেখিনি। এত টাকা আমি কোথায় পাবো? যদি এই কাপড় কিনতে না পারি তাহলে রাইসা আমাকে গ্রাম ছাড়া করবে। আমি আমার 5 মেয়েকে নিয়ে কোথায় যাব? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। কমলিনী দোকান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেলেন। তার চোখে জল, মন ভারী। জঙ্গলের ভেতর দিয়ে তিনি কেবল ঘুরে বেড়াতে লাগলেন। কোথায় যাবেন, কি করবেন কিছুই মাথায় আসছে না। এদিকে ঘরে সকাল থেকে 5 বোন অপেক্ষা করছিল, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, তবুও মা ফিরলেন না। 5 জনে আতঙ্কিত হয়ে গেলেন। দীপিকা উৎকণ্ঠিত গলায় বলল, মা কখনো এত রাত করে বাইরে থাকে না। মা কি কোনো বিপদে পড়েছে? কেয়া কাপা কণ্ঠে বলল, হয়তো দোকানে গিয়ে কিছু হয়েছে। মা যদি কোনো অঘটন ঘটে থাকে কি হবে? মাকে খুঁজে বের করতেই হবে। আলিয়া তখন চোখ নামিয়ে বলল, সব আমার দোষ।
আমি যদি চোরাচুরি না করতাম তাহলে মা এত বিপদে পড়তো না। ক্যাটরিনা তখন বলে, এখন কান্না করে কোনো লাভ নেই, আমাদের মাকে খুঁজতে বের হতে হবে। সারা তখন সবার দিকে তাকিয়ে বলতে লাগলো, ঠিক বলেছ ক্যাটরিনা, আমাদের মা বিপদে থাকতে পারে। আমরা যদি 5 জন একসাথে থাকি, কোনো কিছুতেই হার মানব না। চলো মাকে খুঁজে বের করি। 5 বোন সাহস নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে তখন রাত নেমে এসেছে। ওরা তারপরও সামনে এগিয়ে গেল। ওদের কিছুটা ভয় লাগলেও ওরা ওদের মাকে খোঁজার জন্য কোনো রকম ভয় না পেয়ে এগিয়ে চলল। হঠাৎ সারা থেমে গেল। চুপ, চুপ, তোমরা শুনছো? সবার কান খাড়া হয়ে গেল। ওরা দূর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। কেয়ারা ফিসফিস করে বলল, এটা কি মায়ের কান্না? সারা মাথা নেড়ে বলল, না, কেমন যেন অদ্ভুত কান্না। চলো আমরা একে একে দেখি। 5 বোন সেই আওয়াজের দিকে এগিয়ে গেল। আওয়াজ যতই কাছে আসছিল তাদের বুকে ভয়ও তত বাড়ছিল, কিন্তু তারা সাহস হারালেন না। একসময় তারা একটা ফাঁকা জায়গায় পৌঁছালো, আর ওরা যেই দৃশ্যটা দেখতে পেল সেই দৃশ্যটা দেখে হতবাক হয়ে গেল। সামনের ফাঁকা জায়গায় একটা সুন্দরী পরী মাটিতে বসে কান্না করছে। তার ঝকঝকে ডানা কাদায় মাখা, হাত দুটো শক্ত করে বাঁধা, আর কোমরে মোটা রশি পেঁচানো। চারপাশে আগুনের বৃত্ত জ্বলছে, যেন কেউ ইচ্ছে করে তাকে আগুনের মাঝে বন্দি করেছে। 5 বোন অনেক ভয় পেল। তখন আলিয়া বলল, কে এত নিষ্ঠুর কাজ করছে? এত সুন্দর পরীকে এভাবে কে বন্দি করে রেখেছে? ঠিক তখন আগুনের ওপার থেকে একটা ভয়ঙ্কর হাসি শোনা গেল। আমি করেছি, আমি। 5 জন ঘুরে তাকিয়ে দেখলো এক দুষ্ট ডাইনি গাছের ডালে বসে আছে, আর এলোমেলো চুল, লাল চোখ, আর হাতে কালো একটা লাঠি। ডাইনি কড়া গলায় বলল, এই পরী আমার হাতেই বন্দি থাকবে। ওর জাদু আমি ব্যবহার করব। কেউ যদি ওকে ছাড়ানোর চেষ্টা করে, আমি তাকে পাথর বানিয়ে দেব। তোরা বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। 5 বোন চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু তখন সারা বলল, ও কিছু একটা করবে, করবে। ও ফিসফিস করে বোনদের বলল, ভয় পেও না, যদি আমরা পরীকে বাঁচাতে পারি, পরী হয়তো আমাদের মায়ের সমস্যার সমাধান করে দিতে পারবে। আমরা কি প্রস্তুত? দেবিকা মাথা নেড়ে বলল, আমরা 5 জন একসাথে থাকলে কিছুই অসম্ভব না। আমরা প্রস্তুত, চলো। 5 বোন একে অপরের হাত শক্ত করে ধরলো, আর এদিকে পরী ওদের দিকে তাকিয়েছিল। এদিকে ডাইনি ওদের দিকে তাকিয়ে বলল, কেউ যদি পরীকে বাঁচানোর চেষ্টা করে, আমি তাকে পাথর বানিয়ে দেব। যদি প্রাণের মায়া থাকে, এখান থেকে চলে যাও। 5 বোন ভয়ে কাঁপছিল, কিন্তু সবার ছোট বোন সারা হঠাৎই হামাগুড়ি দিয়ে নিচু হয়ে পরীর দিকে দৌড়ে গেল। তার চোখে কোনো ভয় ছিল না। পরীর কাছে পৌঁছে সে ফিসফিস করে বলল, আপা, আমাকে বলুন, আপনাকে কিভাবে মুক্ত করব? আমি যে কোনো কাজ করব। পরী তখন চোখের জল নিয়ে হেসে বলল, তুমি সাহসী মেয়ে। আমাকে মুক্ত করতে হলে তোমাদেরকে যেতে হবে ফুলের রাজ্যে, যেখানে জাদুর ফুল আছে। সেই ফুলেই আমাকে বাঁচাতে পারবে। তবে সেখানে যেতে হলে তোমাদের একটা জাদুর মন্ত্র পড়তে হবে। 5 বোন তখন পরীর চারপাশে দাঁড়ালো। কিয়ারা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, মন্ত্রটা আমাদের শিখিয়ে দিন, আমরা এখনই পড়বো। পরী হাসলো আর ধীরে ধীরে 4 লাইনের মন্ত্রটা শিখিয়ে দিল। ফুলের গন্ধে পথ খুলে যাক, রঙিন স্বপ্নের রাজ্য ভাষা, পাপের বাদ ছাড়িয়ে যাক, সাহসী বোন ফুলে হাসাক। 5 বোন একসাথে হাত ধরে মন্ত্রটা জোরে জোরে পড়তে শুরু করলো। ডাইনি চিৎকার করে তাদের দিকে দৌড়ে এলো, কিন্তু মন্ত্র পড়া শেষ হতেই হঠাৎ চারপাশে ছকছকে আলো ছড়িয়ে পড়ল। 5 বোন ডাইনির হাতের নাগাল থেকে পেতে পেতেই চপকানো আলোয় মিলিয়ে গেল। তারা 5 বোন চোখ খুলতেই দেখতে পেল তারা এক আজব সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে। চারপাশে যেন শুধু ফুল আর ফুল, বড় বড় গোলাপ, জুঁই, চম্পা, রজনীগন্ধা, সব রঙের ফুল হাওয়ায় দুলছে। মিষ্টি ফুলের ঘ্রাণে বাতাসে ভরে গেছে, আর ছোট ছোট প্রজাপতি উড়ছে চারদিকে।
হঠাৎ তাদের চারপাশ থেকে তারা দেখলো তিনটা বড় বড় ফুল কথা বলা শুরু করছে। প্রথমে একটা লাল লাল গোনা, আমাকে যদি নিতে পারো তাহলে আমাকে ওই ডাইনির গায়ে ছুঁয়ে দিও, আমি আগুনের ছাই হয়ে তাকে শেষ করে দেব, আর পরীর পাশে থাকা আগুনও নিভে যাবে। তারপর একটা সোনালী রঙের বিরল ফুল মিষ্টি গলায় বলল, আমাকে যদি নিতে পারো আমি তোমাদের অনেক ধন দৌলত এনে দেব, তোমাদের মায়ের সমস্যার সমাধান হয়ে যাবে, রাইসেকে 20,000 তো নয় 2 লাখও দিতে পারবো, তোমাদের ধনী হতে পরীকে বাঁচানোর প্রয়োজন নেই, আমাকে নিয়ে যাও, মায়ের কষ্ট শেষ করো আর নিজেরাও ধনী হয়ে যাও। তৃতীয় একটা ছোট্ট নীলবেলি ফুল ধীরে ধীরে বলল, আমি কোনো জাদু করতে পারবো না, কিন্তু আমি তোমাদের সততার প্রতীক, তোমরা যদি সত্যি সাহসী হও তাহলে প্রথম ফুলটাকে বেছে নাও। 5 বোন একে অপরের দিকে তাকালে। কিয়ারার চোখ চকচক করছিল, ধন দৌলত পেলে মায়ের সমস্যার সমাধান হয়ে যাবে, মা রাইসার লেহেঙ্গা বানিয়ে তাকে ফেরত দিতে পারবে, আমাদেরও কষ্ট শেষ হবে। আলিয়া আমাকে নিচু করে বলল, আমার জন্যই মা একদিন বিপদে পড়েছে, যদি আমরা মায়ের জন্য ধনী হতে পারি তবে পরীর জন্য কেন বিপদের চিন্তা আমরা করব? কিন্তু সারা তখন বলল, না, আমাদের মা সবসময় আমাদের শিখিয়েছেন অন্যের সাথে মিশে সুখ কেনা চায় না, আমরা যদি এখন এই সোনালী ফুল বেছে নেই তাহলে পরীকে মরতে দিতে হবে, না না, এটা অন্যায়। দীপিকা সারার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সারা ঠিক বলেছিস, মা কষ্ট করে সেলাই করেন কিন্তু কোনোদিন অন্যায় করেননি, আমরা মেয়েরা কখনো অন্যায় করব না। 5 বোন তখন হাত ধরে একসাথে সারার সিদ্ধান্তে রাজি হলো। তারা প্রথমে লাল গোলাপের মতো জাদুর ফুলটা তুলে নিল। ফুলটা হাতে নিতেই ঝকঝক আলো বেরোতে লাগলো, আর হাওয়ায় এক অদ্ভুত শব্দ শোনা গেলে, সাহসী মেয়েরা সব সময় জয়ী হয়। তারপর 5 বোন লাল জাদুর ফুলটা শক্ত করে হাতে ধরে মন্ত্র পড়তে লাগলো। ফুলের গন্ধে পথ খুলে যাক রঙিন স্বপ্নের রাজভাষা, পাপের বাঁধন চাইয়ে যা। আবার আলো ঝলসে উঠলো চোখের পলকে। তারা ফিরে এলো জঙ্গলের সেই ভয়ঙ্কর জায়গায়। পরে এখনো আগুনের বৃত্তে বসে কান্না করছে, আর ডাইনি গাছের ডলে বসে কুটকুট করে হাসছে। ডাইনি তাদের দেখে চোখ লাল করে চেঁচিয়ে উঠল, তোমরা আবার ফিরে এসেছো, আমি তোমাদের এবার কাপড় বানিয়ে নেব। কিন্তু 5 বোন একটুও ভয় পেল না। তুমি যতই শক্তিশালী হও না কেন, অন্যায় শেষ হবে আজ। দীপিকা ফুলটা সারার হাতে গুছিয়ে দিল। সারা ফুলটা উঁচু করে ডাইনির দিকে ছুঁড়ে দিল। ফুলটা আকাশে ঘুরে ঘুরে ডাইনির গায়ে পড়তেই একটা বিকট শব্দ হলো। ডাইনির শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। আগুনের বৃত্ত নিভে গেল। পরীর হাতের বাঁধনও ছিঁড়ে গেল। পরী উঠতে লাগলো। সে খুশিতে কেঁদে ফেলল, তোমরা সত্যি সাহসী, তোমাদের জন্য আমি মুক্ত হলাম। কিন্তু হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ হলো। ডাইনি মাটিতে পড়ে গিয়েছিল বটে, কিন্তু সে পুরোপুরি মরেনি। সে দাঁড়িয়ে উঠল। তার চোখ তখন আরো লাল। সে দাঁত বের করে বলল, তোমরা ভেবেছো আমাকে শেষ করতে পারবে? আমার অর্ধেক শক্তি গেছে, কিন্তু আমি এখনো বেঁচে আছি, এবার তোমাদের শাস্তি পেতেই হবে। ডাইনি হঠাৎ তার কালো লাঠি মাটিতে ঠুকে দিল। মুহূর্তে মাটি ফেটে কালো ঝড় উঠে এলো। 5 বোন কিছু বোঝার আগেই ডাইনি চিৎকার করে বলল, তোমাদের মধ্যে একজন এখন আমার জাদুর ঘরে বন্দি থাকবে। তখন হঠাৎ করে আলিয়া চিৎকার করে উঠল, দীপিকা আপু, সারা আমাকে বাঁচাও। কিন্তু তারা ধরার আগেই আলিয়া কালো ঝড়ের মধ্যে হাওয়া হয়ে গেল। ডাইনি কুটকুট করে হাসলো, তোমরা যদি আলিয়াকে ফেরত চাও আমাকে তোমাদের ওই ঘরে আমার নিজের জাদুর ঘরে হারাতে হবে, কিন্তু ওই ঘর থেকে ফেরা সহজ নয়। পরী ওদের সামনে উড়ে গেল। সে বলল, ডাইনি আলিয়াকে তার জাদুর ঘরে নিয়ে গেছে। ওই ঘরে গেলে সাধারণ মেয়েরা ফিরে আসতে পারে না। তোমাদের ওকে ফেরাতে হলে একটা বড় জাদুর রহস্য উদ্ধার করতে হবে। সেটা ফুলের জাদুর লেহেঙ্গার রহস্য। যদি আলিয়াকে ফেরত আনতে চাও, রূপার নদীর উপরে লুকানো ফুলের প্রাসাদে তোমাদের যেতে হবে। তোমরা কি পারবে? হ্যাঁ, আমরা পারবো। আমাদের বোনকে আমরা সেভাবেই হোক উদ্ধার করব। রূপার নদী পেরোবো, ফুলের প্রাসাদে যাব,
যাই করতে হয় করব, কিন্তু আলিয়াকে ফেরত আনবই আমরা। ঠিক আছে, আমি তোমাদের পথ দেখাবো, তবে সাবধান, ফুলির প্রাসাদে পৌঁছানো এত সহজ নয়। তারপর তারা সবাই মিলে রওনা হলো। পরি বলল, তোমাদের সাহসী তোমাদের সবচেয়ে বড় শক্তি। ফুলের লেহেঙ্গা পেতে হলে তোমাদের ফুলের নদী পার হতে হবে। আর এই নদীর পানি সাধারণ নয়। যে মিথ্যা মন নিয়ে যাবে সেই নদীর মধ্যে পাথর হয়ে যাবে। তোমরা একে অপরে এই নদীতে পা দাও। তোমাদের মনে যদি লোভ থাকে, আর যদি ডাইনিকে হারানোর বদলে ধন দৌলতের লোভ থাকে, তাহলে নদী তোমাদের পাথর বানিয়ে দিবে। প্রথমে দীপিকা পা রাখলো, তারপর কিয়ারা, ক্যাটরিনা, সারা সবাই পার হলো। তোমাদের মন পবিত্র, তাই তোমরা পার হতে পেরেছো। নদী পেরিয়ে তারা পৌঁছালো এক বিশাল ফুলে ভরা প্রাসাদে। প্রাসাদের দেয়ালে ছিল ফুলে ভর্তি। তারা প্রাসাদের ভেতরে ঢুকে দেখলো মাটির উপর বড় একটা ফুলের লেহেঙ্গা রাখা। তার লেহেঙ্গাটা জাদুর করে সাজানো, আর সেখানে ওপরে লেখা, যারা সাহসী, সৎ আর পরোপকারী তারাই তাকে স্পর্শ করতে পারবে। তারপর সারা হাত বাড়িয়ে লেহেঙ্গাটা তুললো, আর তখন লেহেঙ্গাটা থেকে আওয়াজ আসলো, তোমরা সাহসী, সৎ, তোমাদের বোনকে আমি মুক্ত করব। পরি তখন হেসে বলল, তোমরা পেরেছো, এবার চলো ডাইনির জাদুর ঘরে। তোরা আবারও এসেছিস, এবার তোদের সবাইকে পাথর বানিয়ে দেব। কিন্তু সারা লেহেঙ্গাটা উঁচু করে ধরতেই ডাইনির গায়ে এবার আগুন লেগে গেল। ডাইনি পুড়ে ছাই হয়ে গেছে, আর ওরা ওদের বোন আলিয়াকে উদ্ধার করে ফেলেছে। পরি তখন বলল, তোমরা শুধু আমাকে না, ফুলের রাজ্যকেও রক্ষা করেছো। আমি তোমাদেরকে এই জাদুর 5 লেহেঙ্গা দিচ্ছি। 5 লেহেঙ্গার 5 শক্তি। এই লেহেঙ্গাগুলো একসাথে ধরে তোমাদের মা মনে মনে যা কল্পনা করবে সেই রকম লেহেঙ্গা তৈরি হয়ে যাবে। শুধু তাই নয়, এই লেহেঙ্গাগুলো তোমাদের যে কোনো বিপদ থেকেও রক্ষা করবে। এগুলো নিয়ে তোমাদের মায়ের কাছে যাও। তারপর ওরা সেই লেহেঙ্গাগুলো নিয়ে ওদের মায়ের কাছে গেল। প্রথমেই ওরা ওদের মাকে বলল রাইসার জন্য হুবহু সেই লেহেঙ্গাটা বানিয়ে নিতে। ওদের মা লেহেঙ্গাটা নিয়ে মনে মনে রাইসার জন্য সেই লেহেঙ্গাটা কল্পনা করলো। আর তখন সেখানে সুন্দর সেই রাইসার লেহেঙ্গাটা প্রকট হয়ে গেল। রাইসাকেও লেহেঙ্গা ফেরত দেওয়ার পরও রাইসা বলল, আমার এই লেহেঙ্গার চেয়েও সুন্দর হচ্ছে তোমাদের এই ফুলের লেহেঙ্গাগুলো। আমি তো এটার ফ্যান হয়ে গেছি, আমাকে ফুলের লেহেঙ্গা বানিয়ে দাও। তখন ওরা বলল, রাইসা, এই লেহেঙ্গা পেতে হলে আমাদের মায়ের শোরুমে আসতে হবে, আর 1 লাখ টাকা দিতে হবে। এখন আমাদের মা কোনো সস্তা কাপড় বিক্রি করে না। 1 লাখ টাকা হলে বলো। রাইসা তখন রাজি হয়ে গেল, আর 1 লাখ টাকা দিয়েই ফুলের লেহেঙ্গাটা নিয়ে গেল। গ্রামের আশেপাশের শহরের সবাই ওদের কাছেই আসতে লাগলো, আর ওরা সবাই ওদের কাছ থেকে সেই দামি দামি লেহেঙ্গাগুলো কিনতে লাগলো। ওরা সেই পরীর সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। পরি ওদের সাথে মাঝে মাঝে এসে দেখা করে যেত। আর এভাবেই ওরা 5 বোন ওদের বুদ্ধি আর সাহসের জন্য ওদের মায়ের কষ্ট দূর করলো, সাথে গ্রামের সবারও। বন্ধুরা, তোমরা যারা যারা এই গল্পটি দেখেছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম ব্যবহার করব। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমনই সব জাদুর মজার গল্প পেতে আমাদের চ্যানেলকে আর দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।